ওয়েলকাম ভিউয়ার্স, ইবি টকিজে আপনাদের আরেকবার স্বাগত। আজ আমার সঙ্গে এই সন্ধ্যায় যিনি অতিথি, দীপঙ্কর দে বর্ধমান শহরের অন্যতম তরুণ তুর্কি বাম নেতা এবং তার বাগ্মিতার খ্যাতি বর্ধমান জেলাতে অনেকের কাছেই আমরা শুনতে পাই। দীপঙ্কর সিপিআইএমের যে উদীয়মান অংশটা আছে তার প্রতিনিধিত্ব করে এবং সিপিআইএম জেলা কমিটির সদস্য। দীপঙ্কর, তোমাকে অনেক স্বাগত আমাদের অনুষ্ঠানে, এই পডকাস্ট ইবি টকিজ, এবং এটা দক্ষিণবঙ্গের প্রথম পডকাস্ট। প্রথমে একটা ঘটনার কথা একটু রিকল করি। আজকে 27শে মে, 26শে মে এই কন্টেন্টটা আবার ভাইরাল হয়েছে। আজ থেকে ঠিক 17 বছর আগে হিঙ্গলগঞ্জের বিধায়ক ছিলেন গোপাল গায়েন। তখন আয়লা ঝড় হয়েছিল, কি ভীষণ ঝড়, তখন তোমাদের বয়স অল্প, আমাদের মনে আছে। ভয়ঙ্কর বিধ্বংসী একটা ঝড়। সেই ঝড়ে বিধ্বস্ত মানুষের কাছে পৌঁছে গিয়েছিলেন গোপাল গায়েন। দোষ ত্রুটি তার থাকতেই পারে, বা হয়তো ত্রাণের অপ্রতুলতা থাকতেই পারে, কিন্তু কোনো কিছু না শুনে তাকে চ্যাংদোলা করে তুলে কাদার মধ্যে ফেলে দিয়েছিল কিছু মানুষ, এবং তাকে চূড়ান্তভাবে নিগৃহীত করা হয়েছিল। এবং এরকম ঘটনা আরও পরপর ঘটেছিল। আজকে আরেকটা পট পরিবর্তন হলো। যারা করেছিলেন তারা সবাই তৃণমূল কংগ্রেসের কর্মী এবং নেতা। আজকে আরেকটা পট পরিবর্তন হলো। তোমরা কি খুব খুশি, খুব আনন্দিত যে সেই যারা এটা করেছিল তাদের আজকে পোয়েটিক জাস্টিস হলো তাদের প্রতি? আমি এই ঘটনায় ঢোকার আগে আমি প্রথমে তুমি সহ তোমার এই গোটা টিমকে ওয়েলকাম জানাবো, এই কারণেই যে তুমি নিজেও বললে যে বর্ধমান শুধু না দক্ষিণবঙ্গে এই পডকাস্ট প্রথম স্টার্ট হয়েছে, ফলে আমারও ভালো লাগছে। নিশ্চিতভাবে সব অংশের মানুষ এখানে আসুক, অংশগ্রহণ করুক, এবং এই পডকাস্টের মাধ্যমে তোমাদের যে উদ্দেশ্য সেটা সফল হোক, এই কামনা আমি করছি। আর দ্বিতীয়ত, তুমি যে কথাগুলো বললে, আমি কোনো ঘটনা দিয়ে কোনো ঘটনাকে জাস্টিফাই করার পক্ষে নই। যারা করেছিল মানে 2009 সালের কথা বলা হচ্ছে, এবং সেই সময় আইলার যে কথা বললে তুমি, এবং সেই সময় যিনি গিয়েছিলেন গোপালবাবু, কারা করেছিল তুমি জানো। পরবর্তীকালে তারাই শাসক হয়েছিল, এবং সেই সময় থেকে 2008-এর পর থেকে বিভিন্ন পঞ্চায়েতগুলোতে তাদের দিকে যাচ্ছিল রায়। ভালো কথা, আমরা তো ম্যানমেডকে সবসময় স্বাগত জানাই, এবং তারা যে ম্যান্ডেট দেয় সেগুলো আমরা গ্রহণ করি। কিন্তু আমরা এটা মনে করি যে এই যে বামপন্থী তুমি বললে তরুণ প্রজন্ম, প্রশ্নটা তরুণ বা প্রবীণ প্রশ্নটা সেইখানে না। প্রশ্নটা হচ্ছে এই যে আমরা কেন মানুষের নিপীড়নের বিরুদ্ধে কথা বলি, তারা যখন অসহায় অবস্থায় থাকে কেন তাদের পাশে থাকি, সেটা তোমরা কোভিড পর্যায়েতেও দেখেছো। বলে তখন তো আমরা সামনে ভোটটা দেখে কোভিডে মানুষের বাড়িতে সিলিন্ডার পৌঁছে দিইনি, অক্সিজেন পৌঁছে দিইনি, এবং এমনকি এটাও আমরা দেখেছি যে পকেটে পয়সা ছিল, বাবা মারা গেছে, তার লাশ বহন করার জন্য কোনো অ্যাম্বুলেন্স ছিল না, আমরা সঙ্গে সঙ্গে ছুটে গেছিলাম। এবং সেই দিনও ওই গোপালবাবুরা ছুটে গিয়েছিল আয়লায় বিধ্বস্ত মানুষদের পাশে দাঁড়াতে, তাদের শেল্টার দিতে। ফলে যারা রাজনীতি করলো, আলটিমেট তারা যে রাজনীতি শুরু করেছিল এবং তারপরে 11তে ক্ষমতা আসার পর 15 বছরে যে কাজ করেছে, আজকে কিন্তু মানুষ তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে তাদেরকে ওই কাদাতেই ছুঁড়ে ফেলে দিয়েছে। কাদা বলবো না, এমন জায়গায় নিক্ষেপ করে দিয়েছে যে তৃণমূল দলটা তৃণমূল নেই, নির্মূল হয়ে গেছে, এইটুকুই বলতে পারি। আচ্ছা, তৃণমূল হলোটা কি? 80 জন বিধায়ক রয়েছে, তোমাদের তো মাত্র 2 জনের স্ট্রেংথ, 25% ভোট ফলতায় পাওয়া গেছে, কিন্তু তৃণমূলের 80 জন বিধায়ক হঠাৎ যেন স্কুইচ করে গেল। একটা এত বড় শক্তি, যারা ডিজে বাজাবার জন্য প্রস্তুতি নিয়েছিল, এত তাদের তা বড় নেতা, এত তাদের লার্জার দ্যান লাইফ ইমেজ তাদের সুপ্রিমো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, কোথায় গেল? বেলুনের মতো, গ্যাস বেলুনের মতো চুপসে গেল। কি করে এটা হলো? এটা আমার চাইতে ভালো আরএসএস উত্তর দিতে পারবে, কেন মমতা ব্যানার্জিকে প্রমোট করেছিল পশ্চিমবাংলাতে এই আরএসএসই। কেননা সেই সময় কমিউনিস্টদের আদর্শগতভাবে পশ্চিমবাংলা থেকে সরাতে হবে। ফলে মমতার চাইতে বিশ্বস্ত কেউ হতে পারে না। ফলে যারা অন্যের উপর পরজীবী হয়ে বেঁচে ছিল এবং ডালপালা বিস্তার করেছিল, তাই হয় যে পরবর্তীকালে তাদের ডালপালা ছাড়তে তাদের সময় লাগে না। ফলে বড় মাছ ছোটো মাছকে গিলে খায়। ফলে আরএসএস যে উদ্দেশ্যে কাজটা শুরু করেছিল এবং পরবর্তীকালে মমতা ব্যানার্জি যে রাজনীতি করেছে, সেই রাজনীতির ফলে আরএসএস এবং তার রাজনৈতিক শাখা বিজেপি সুযোগ পেয়েছিল পশ্চিমবাংলায় তার ডালপালা বিস্তার করানোর ক্ষেত্রে। এবং পরবর্তীতে ধীরে ধীরে যখন বিজেপি বাড়ে, মমতার সৌজন্যেই কার্যত, ফলে বিজেপি আজকের যে পয়েন্টে আমরা দাঁড়িয়ে আছি, সেই পয়েন্টে হচ্ছে এসে মনে হয়েছে যে আরএসএসের যে তৃণমূলকে সরিয়ে দেওয়া উচিত, বিজেপিকে জায়গা করে দেওয়া উচিত। ফলে এই যে রাজনীতি আরএসএস শুরু করেছিল, তার সম্পূর্ণ বৃত্ত আজকে সম্পূর্ণ হলো, এইটাই বলতে পারি আমি আপনার। তো তোমাদের মতে যে আরএসএসের দুটো উইং, তৃণমূল এবং বিজেপি, তো আজকে বিজেপি নেতৃত্ব তাদের কদিন আগে যে স্টেটমেন্ট, সেটা রেকটিফাই করেছে, মানে কারেক্ট করেছেন সেটাকে। এরা বলেছেন এখন ভালো তৃণমূলদের জন্য দরজা খোলা, ভালো তৃণমূল।
তো একটা দল তো অবিমিশ্র খারাপ হতে পারে না, অনেক তৃণমূলে নিশ্চয়ই ভালো লোক ছিল। তো এই ভালো তৃণমূল চিহ্নিত করার কোনো উপায়, তুমি ভালো তৃণমূল দেখেছো এবং তোমাদের দলে কি ভালো তৃণমূলদের ওয়েলকাম করবে? তারা তো এখন শেল্টার খুঁজছে। এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন, মজারও বিষয় বলতে পারে যে আমি 4 তারিখের পর আফটার রেজাল্ট অনেকগুলো পাড়াতে মিছিল দেখছিলাম, এবং মিছিলে যারা ওই গেরুয়া আবির মেখে জয় শ্রীরাম মানে শ্রীরামচন্দ্র মানে এটাকে দেবতা রূপে পূজিত করা হয়, আমি সেই রামের কথা বলছি না, মানে পলিটিক্যাল রাম, এবং ডিজে বাজিয়ে যারা মিছিল করছিল, যারা বলেছিল ডিজে বাজবে না, আমরা ওদের জুতোয় পা গলাবো না। মিছিলের পর আমি বিজেপির যারা স্থানীয় নেতা তাদের জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা 4 তারিখের আগে তৃণমূল কারা করতো? তখন তারা হাসছে, বলে ভালো মন্দ জাজমেন্ট করবেন শ্রমিকবাবু, আবার ওনাকে প্রশ্ন করা হল, বলে আমি বলার কে? আসলে সবাই জানে ওই যে ঠাকুর ঘরকে আমি তো কলা খাইনি, সেইভাবেই চলছে। বলে নতুন তো কিছু না, তৃণমূল বিজেপি, বিজেপি তৃণমূল, এ ঘর ও ঘর, এ তো বদল হয়ে আসছে এবং সেই ন্যারেটিভই চলছে এখনও। আচ্ছা, তাই যদি হয় সেটিংটা ঠিক কোন পয়েন্টে ভাঙলো বলে তোমার মনে হয়? সেটিং তো ছিল তোমাদের অভিযোগ, দীর্ঘদিনের অভিযোগ, তৃণমূল বিজেপির একটা উচ্চস্তরের সেটিং ছিল, সেই সেটিংটা ভাঙলো কেন এবং কিভাবে এবং কবে, ঠিক কবে ভাঙলো? সেটিং ভেঙে গেছে কে বললো তোমাকে? সেটিং আছে, সেটিং তো ভাঙেনি। মানে এ টিম বি টিম খেলছে নাকি? এখনও দেখো অভিষেককে যেভাবে আক্রমণ করা হচ্ছে, সে ঘরের ভেতরে বলুন বাইরে বলো, মমতা ব্যানার্জিকে ঠিক সেইভাবে বলা না, হচ্ছে না। একেবারেই না, হ্যাঁ। মমতা ব্যানার্জি মৌন ব্রতে গিয়েছিলেন এবং 17-18 দিন পর আবার মুখ খুলেছে, এবং খুলে উনি যেভাবে আবৃত্তি করছিলেন বা কবিতা পড়ছিলেন না ছড়া পড়ছিলেন, উনি বলতে পারবেন, কারণ উনি তো সর্বজ্ঞনী, উনি সবই জানেন। মানুষ সোশ্যাল মিডিয়া ওনাকে নিয়ে মিম করেছে, কিন্তু দেখবে যে কেন উনি 18 দিন বাদে মুখ খুললো, এইটা মনে রাখতে হবে। কেননা রাজনীতিটা কিন্তু দিল্লি থেকে হয়, বাংলার রাজনীতি বাংলায় বসে ঠিক হয় বিষয়টা এমন না। কারণ বাংলাতে যাই হোক না কেন 29 জন এমপি এবং রাজ্যসভায় যারা আছে তারাও কিন্তু মমতা ব্যানার্জির দলের প্রতিনিধিত্ব করছে, ফলে পার্লামেন্টের আপার হাউস এবং লোয়ার হাউস সেখানে কখন হাত তুলবে, কখন নামবে, কখন থাকবে, কখন থাকবে না, এই আন্ডারস্ট্যান্ডিং কিন্তু মাথায় রেখে 2029 পর্যন্ত চলবে। ফলে বিজেপি মমতা ব্যানার্জির যে ডিভিডেন্ড নিয়েছে তার প্রতিদান থাকবে না, এটা তো হয় না। এইটা যদি আমরা দেখি যে গত কয়েকদিনের নির্বাচনে যে নির্বাচন পরবর্তী যে ঘটনাক্রম, তাতে সিপিআইএম একটা আবার তার একটা যে ভেসিলিটিং জায়গা ছিল সেখান থেকে একটা কোথাও একটা পায়ের নিচে মাটি পেয়েছে, এটা অন্তত বলা যেতে পারে। নির্বাচনী রাজনীতির ভিত্তিতে বলছি আমি, সাংগঠনিক প্রশ্নে পরে আসছি। তো গত কয়েকদিন আগে দেখা গেল কার্জন গেটে তোমাদের নেতৃত্বে একটা মুভমেন্ট হলো 3টে দাবি নিয়ে মূলত। তার সবচেয়ে বড় দাবিটা ছিল যে ঈদের দিন গরু কোরবানি করতে দিতে হবে। হঠাৎ এই দাবিটা কেন? না, আমরা কখনোই গরু কোরবানি করতে দিতে হবে এরকম দাবি করিনি। আমরা দাবি করেছি, দেখুন আমাদের দাবি এইটা না, এটা বিধানচন্দ্র রায় করে গিয়েছিল 1950-এর যে আইন, এবং সেই আইনেরই যে প্রভিশন আছে 12 নম্বর ক্লজে, সেখানে আইন যেমন আছে তেমনি আইনের কিছু শিথিলতা আছে, এবং 3টে ক্লজ সেখানে আছে 12C-তে, যে রিসার্চ বা মেডিকেল এবং উৎসবের ক্ষেত্রে শিথিলতা করানো যায় বা বিধিনিষেধে কিছুটা ছাড় দেওয়া যায়। ফলে সেই ক্লজ নিয়ে কোর্টেও যাওয়া হয়েছে এবং কোর্টও সেটা দেখেছে। এবং তারপর যেই স্লটার হাউসের কথাগুলো বলা হয়েছে, বর্তমানে তো সব স্লটার হাউস নেই, ফলে জবাইয়ের প্রশ্নই নেই। এবং ইসলাম ধর্মে যারা বিশ্বাস করে, তারা যারা কোরআন পড়েছে, হাদিস পড়েছে, তারাও জানে এখানে কুরবানি করতে হবে, শুধুমাত্র গরু কোরবানি করার প্রশ্ন না, অন্যান্য জন্তুও যারা আছে তাদেরকেও কোরবানি করা যায়, উৎসর্গ করা যায়। ফলে এটা তো শুধুমাত্র কোরবানি বা উৎসর্গ করার বিষয় না, এটা একটা বিজনেস বলতে পারেন, অর্থনীতি, এবং এটা একটা চেন। মানে একটা গরু প্রতিপালন করবে, যে বাড়িতে প্রতিপালিত হয়, তিনি যে মুসলমানই হবে এমন না, তিনি হিন্দু হতে পারেন, এবং প্রতিপালন করে কী কারণে? সেটাকে বিক্রি করার জন্য একটা সময়ের পর। কেননা একটা গবাদি পশুর গড় আয়ু 14 থেকে 15 বছর, এবং 14 বছর পরকে সার্টিফিকেট দেবে, তারপর তাকে জবাই করা হবে, এটা হয় না, এবং গ্রাউন্ড রিয়েলিটি সেই কথা বলে না। এবং গরুকে কেন্দ্র করে ধরুন বানতলা চর্ম কারখানা আদৌ কি থাকবে? মানে যদি না থাকে, আপনি জানেন, আপনি বলতে পারবে। আবার ধরো দুগ্ধজাত যে সমস্ত শিল্প আছে সেগুলো আদৌ থাকবে? ফলে এই যে ব্যবসা, চেন ব্যবসা, এই যে চেন সিস্টেম, সেটাকে বিলুপ্তি করানো কখনো যায় না। হ্যাঁ, আবার বিপরীত দিকে এইটাও ঠিক, আমরা যারা এই সমাজে থাকি, এই পরিবেশে থাকি, প্রত্যেকেই তার ধর্মকে শ্রেষ্ঠ বলতে পারে, কিন্তু কোনো ধর্মে এই কথা বলা নেই যে নিজের ধর্মকে শ্রেষ্ঠ বলবে বলে অপরের ধর্মকে ঘৃণা করো, সেটাকে খারাপ বলো, এইটা হতে পারে না। আমি ধর্মাচরণ করব, তার জন্য যেন অন্যের সংবেদনশীলকে আঘাত করা না হয়, অন্যেরা যাতে কষ্ট না প্রশ্নে পায়। আমি আসতে চাইছি, তোমার আর্গুমেন্টেড ভিউটা আমি বুঝতে পারছি, কিন্তু পাশাপাশি আমরা অনেক সময় দেখি ঈদের পর সোশ্যাল মিডিয়ায় রক্তের স্রোত বয়ে যাচ্ছে, এবং এই যে একটা অমানবিকভাবে যে
প্রাণী হত্যা করা হয়। আমি ধর্ম নির্বিশেষে বলছি, আমাদের শহরে কিন্তু এই শহরেই সৌমিত্র মোহন যখন জেলাশাসক ছিলেন তিনি একটার পর একটা মন্দিরে কিন্তু বলি বন্ধ করেছেন। তেমনি স্লটার হাউস এখানে নেই। তো এই মানবিক একটা দৃষ্টিভঙ্গি থেকে পশুগুলোর যে বিদায়টাকে নিশ্চিত করা, এটা কি হওয়া উচিত নয়? এটাই তো হওয়া উচিত। মানে একটা ঠিক একটা সময় মানুষকে মাংস খেতেই হবে, কিন্তু সেই যাওয়াটা মানুষ, সেই প্রাণী হত্যার যে পদ্ধতি, তার পদ্ধতি এবং প্রকরণ পৃথিবীর সমস্ত উন্নত দেশে উন্নত স্লটার হাউস হয়েছে। সেটা আরও দিনের পর দিন কোথাও স্টানিং করা হয়, কোথাও স্লট করা হয়, বিভিন্ন রকমভাবে বিভিন্ন পদ্ধতি আছে। আমি সেগুলো ডিটেলসে যাচ্ছি না, তুমি জানো। তো আরও বেশি বৈজ্ঞানিক এবং মানবিকভাবে স্লটারিং করা উচিত কি না তোমার মনে হয়? তো পার্থদা, তোমার প্রশ্ন যেটা করলে দুটো দিক আছে ঠিকই। যে এক নম্বর হচ্ছে পরিবেশগত দিক, মানে আমরা যে সমাজে থাকি সেই সমাজে আমরা যদি এমন কাজ করে থাকি যেটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়, মানে সমাজে তার এফেক্ট পড়ে, সেই কাজ কখনো গ্রহণযোগ্য না, এবং সেটা আমাদের পার্টিও সেটাকে মান্যতা দেয় না, গ্রহণ করে না। ওই যে বললেন প্রকাশ্যে যে কাজটা করছে বা রক্ত বয়ে যাচ্ছে, অবশ্যই আমরা তার বিরোধী, এবং এর জন্যই তো আমরা বলেছি আইনকে মান্যতা দিতে হবে। পশু বলি, একটা বাচ্চা ছেলে বা আমার পাশের বাড়ি, হয় আমি হিন্দু সম্প্রদায়ের, পাশে মুসলমান সম্প্রদায় আছে, দুটো বাড়ির পরে এমনভাবে তারা বলিটা করলো বা এমনভাবে জবাইটা করলো প্রকাশ্যে, সেটা সত্যি কথা বলতে গেলে দৃষ্টিদূষণ যেমন, তেমনি পরিবেশে এবং আমাদের শরীরেও তার একটা ইম্প্যাক্ট হয়। এটাকে কখনো আমরা সমর্থন করি না, এবং এর জন্যই আমরা বলেছি, আমরা যে এসডিও সাহেব বা ডিএম এবং গোটা রাজ্যে যে আমরা প্রশাসনের কাছে দরবার করেছি যে আইনকে মান্যতা দিতে হবে, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হবে, এবং এই যে বিজনেস সেটাকেও কন্টিনিউ করতে হবে, এবং প্রশাসন যেভাবে চায় আইনকে মান্যতা দিতে, যদি না মান্যতা কেউ দিতে চায় তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। এর জন্য আমরা বলেছি যে পাড়ার যে কমিটিগুলো আছে মুসলিম সমাজের মধ্যে, ইমাম আছে, মুয়াজ্জেম আছে, তাদেরকে কেন্দ্র করে মিটিং করতে হবে এবং তাদের বোঝাতে হবে যে এইটা করণীয় এবং এইটা করতে হবে, এইটা প্রভিশনে আছে, এর বাইরে বেরোনো যাবে না। এবং সেকেন্ড হচ্ছে, এই যে তুমি বললে যে যেভাবে করা দরকার বিজ্ঞানসম্মত পদ্ধতিতে, একদম ঠিক। এবং আমাদের বাস্তুতন্ত্রে একটা অংশকে খেতেই হবে, এটাই বাস্তুতন্ত্রের নিয়ম। পিরামিড আকৃতির একটা থাকবে, তারপরে আরেকটা শেষ হয়ে যাবে, তারপর আবার একটা আসবে, ওকে খাবে, এইভাবে পিরামিডের পদ্ধতিতে বাস্তুতন্ত্র থাকবে। মানে এইটাকে তো আমাদের মানতেই হবে, এটা তো আমাদের থিসিস না, এটা বিজ্ঞানের থিসিস, সেইটাকে আমরাও মানি। ফলে প্রশ্ন থেকে যাচ্ছে এইটাই, যে যেগুলো নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, যে লাইসেন্স কে দেবে, পারমিট কে করবে, চিকিৎসক কই স্বাস্থ্যকেন্দ্রগুলোতে, মানে বিশেষ করে এই ভেটেরিনারি ডক্টর কই বা ভেটেরিনারি সেন্টারগুলো কই, কারা এগুলো মনিটরিং করবে? এই যে প্রশাসনিক যে দায়িত্বগুলি নেওয়া দরকার, প্রশাসনকে বা সরকারকে এই ইনিশিয়েটিভগুলোও কিন্তু অ্যাসিওর করতে হবে। দীপঙ্কর, তোমার হয়তো মনে নেই, আমরা ছোটোবেলায় দেখেছি যে আমরা গত এক দশক আগেও দেখেছি, দেড় দশক আগে দেখেছি যে যে স্লটার হাউস থেকে যখন খাসি পাঠা যেগুলো নিয়ে আসা হতো মাংসের দোকানে, তাতে মিউনিসিপ্যালিটির সার্টিফাইড সেখানে স্ট্যাম্প লাগানো থাকতো, তবেই সেই বিক্রি করার লাইসেন্স পাওয়া যেত। সেসব আইনকানুন তো তুলে দেওয়া হয়েছে। এটাও তো প্রকাশ্যে, আমি পশু নির্বিশেষে বলছি, এটাও তো হওয়া উচিত নয় যে যেভাবে গরু, মুরগি, হাঁস এবং পাঁঠা, খাসি যেভাবে তাদের যে আর্তচিৎকার, তাদের যে তীব্র যন্ত্রণা, সেটা চোখের সামনে দেখা, শিশুদের মধ্যে যে প্রতিক্রিয়া, আগের যে সিস্টেমটা সেটা হারিয়ে গেল। এটা তো রিইন্ট্রোডিউস করা উচিত। আমি প্রতিদিনকার জীবনে বলছি, আমি একদম ঠিক। আমি তো বলছি যে পলিটিক্যাল ইন্টেনশনটা সরিয়ে রাখা উচিত। একদম। যদি যে দলই ক্ষমতায় আসুক বা চেয়ারে বসুক, তার নির্বাচনের পর তারা সকলের প্রতিনিধি, তিনি সকলের সিএম, তিনি সকলের এমএলএ। ফলে সেখানে পলিটিক্যাল ইন্টেনশনকে বাদ দিয়ে সামাজিক যে এফেক্ট থাকে বা থাকতে পারে সেইটাতে গুরুত্ব দেওয়া উচিত। এই যে শুধুমাত্র গরুর ক্ষেত্রে না, এই যে তুমি অন্যান্য জিনিসগুলো বললো, যদি একটা খাসির দোকানও হয়, আমি মনে করি সেটাতেও যদি আমাদের বাস্তুতন্ত্র বাদ দিয়ে পরিবেশগত যে সমস্যাগুলো তৈরি করতে পারে, সেখানেও আমাদের কাটেল করা দরকার এবং তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা দরকার। কিন্তু আমাদের মনে হয় যে এমন একটা সময় করা হলো, এই যে ইনস্ট্রাকশনটা সরকারের কাছে আসলো, এই ইনস্ট্রাকশন না আসলেও তো হতো, কেননা অলরেডি এটা প্রচলিত আইন। ফলে এই বিভ্রান্তি এই কারণেই ছড়ানো। আমি এই কারণে এটা বলতে চাইছি যে যারা আসলো আজকে সরকারে, তাদেরকে এই সার্কুলারকে সামনে আনার ব্যবস্থা করে দিলেন প্রকারান্তরে মমতা ব্যানার্জি। যদি তুমি বলো কেন,
কেননা যে অংশের জন্য এই সার্কুলার মনে হচ্ছে সেই অংশকে রাজনীতিতে ইউটিলাইজ করা, এটা মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় শুরু করেছিল। মমতাই তো বলেছিলেন কিছুদিন আগে যে আমরা যদি সরে যাই, কল্পনা করুন তাহলে একটা অংশের মানুষ তারা এতটা ফেরোসাস এবং ভায়োলেন্ট হয়ে উঠবেন, কল্পনা করা যায় না। এটা কি সমর্থন করে? তো ওই তো বললাম না, মমতা ব্যানার্জির মানে ধর্মকে ব্যবহার করে রাজনীতি, এটা ওনার বিশ্বস্ত সঙ্গী এই রাজনীতিতে। কেননা তুমিই তো দেখেছো, শুধু মমতা ব্যানার্জি যেমন পাথর চাপড়িতে দাতা বাবার মাজারে গিয়ে ওখানেও তো দেখবে অনেক কিছু দান সামগ্রী আসে, শুধু তো গরু না, সেগুলো সুষ্ঠুভাবে বন্টন করার নিয়ম বাম আমলে ছিল। তো মমতা ব্যানার্জি যেমন ওই দাতা বাবার মাজারে গিয়েও পলিটিক্স করলো, আবার অনুরূপভাবে তারকেশ্বরের শিব মন্দিরে গিয়েও রাজনীতি করলো। ফলে একটা অংশ মনে করতে শুরু করলো উনি যে সুশ্রী দেওয়া আরম্ভ করলো, অন্য অংশ বঞ্চিত হচ্ছে, এবং সেই ভ্যাকেন্টের জায়গাটা আজকের শাসক দল ধরে নিয়ে একটা মেরুকরণ শুরু করে দিল। ফলে তারই পরিণতি। এই আলোচনা তো শেষ হবে না, এরপর হালাল আসবে, ঝটকা আসবে। এখন ঝটকা মিট বিক্রির অনলাইন শপিং শুরু হয়ে গেছে, অনলাইন ব্যবস্থা শুরু হয়ে গেছে। তো এই আলোচনা চলতে থাকবে।